নমস্কার, সেমিস্টার 2 এর সেট 1 এর কোশ্চেন অ্যান্সার এই ভিডিওটায় সলভ করব। এই কোশ্চেনগুলো আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এক্সামে সেম কোশ্চেন না এলেও সিমিলার টাইপের কোশ্চেন পাবে। আমাকে জিজ্ঞেস করেছে, দুটো কার্বন দিয়েছে, বলেছে কোনটা বেশি স্টেবল। দেখো, প্রথমেরটা যদি রেজোন্যান্স করে এটা হবে রেজোনেটিং স্ট্রাকচার। এখন এই রেজোনেটিং স্ট্রাকচারে তুমি যদি এইখানে আমাকে ডবল বন্ড দিতে হচ্ছে, আর এইটার ক্ষেত্রে দেখো পরের কম্পাউন্ডটা রেজোনেটিং স্ট্রাকচারটাকে আমি ড্র করেছি। তো রেজোনেটিং স্ট্রাকচারটাকে ড্র করে আমরা দেখতে পাচ্ছি আমাকে ডবল বন্ড দিতে হচ্ছে এইখানে। এই দুটোর মধ্যে একটু যদি আমরা খেয়াল করি দেখতে পাবো এইখানে ডবল বন্ডটা ব্রিজ হেডের ডবল বন্ড। সো অ্যাকর্ডিং টু দ্য বেন্স রুল এটা কী হবে? আনস্টেবল। এবং দ্বিতীয় কম্পাউন্ডটার যে ডবল বন্ড যেখানে দিয়েছি, দেখো এই ডবল বন্ড দিতে এখানে অসুবিধা নেই, কারণ এটা ব্রিজ পজিশনে ডবল বন্ড নয়। তাই জন্য কম্প্যারেটিভলিভাবে দ্বিতীয় কার্বনটা বেশি স্টেবল হবে। এটাকে ছবি আঁকবে এবং সুন্দর করে গুছিয়ে লিখবে। তারপরে কোশ্চেনটা বলেছে অ্যাবসোলিউট নোমেনক্লেচার কী হবে। তাহলে আমরা প্রথমে এই যে কার্বন কার্বন ডবল বন্ডটাকে দেখার চেষ্টা করছি। খেয়াল করে দেখো এইখানে হাইড্রোজেন এবং CH3 মধ্যে CH3 1 নম্বর, হাইড্রোজেন 2 নম্বর, CIP রুল অনুসারে। নিচে এই দিকের এই বন্ড আর এইদিকে হাইড্রোজেনের মধ্যে এই বন্ডটা থাকবে 1 নম্বরে, হাইড্রোজেন থাকবে 2 নম্বরে। তাহলে দেখতে পাচ্ছি 1 নম্বরে থাকা দুটো গ্রুপকে আমরা সেম সাইডে দিয়েছি, তাই জন্য এই কার্বন কার্বন ডবল বন্ডটা হবে জেড আইসোমার, রাইট? এবার এই মাঝখানের কার্বনটায় RS নোমেনক্লেচারটাকে করতে হবে। তার জন্য কি করব আমরা? এটাকে আমরা জিগজ্যাগ প্যাটার্নে করে নিলাম, রাইট? জিগজ্যাগ প্যাটার্নের মধ্যে আপ বন্ড ডাউন বন্ড দিয়ে দিলে, আপ বন্ডে কাকে দেবো? OH, এবং ডাউন বন্ডে H, কারণ আপ বন্ডটা ফ্লিপ করবে। এবার যদি নাম্বারিং করো, OHটাকে 1 নম্বরে, এই দিকের কার্বনটাকে 2 নম্বরে, এই দিকে CH3 3 নম্বরে, হাইড্রোজেন 4 নম্বরে। তো আমরা জানি 4 3 2 1 প্লাস মাইনাস এটা হলো ব্যাক সাইডের বন্ডে, তাই তো? তো 4 নম্বরটাকে চাপলে 1 2 3 মানে ক্লকওয়াইজ রোটেট করছে, মানে R এ রোটেট করছে। 4 কি আছে? প্লাস মানে যা হচ্ছিল তাই R, তার মানে এটা হবে R নোমেনক্লেচার। তাহলে যদি আমরা একটুখানি দেখার চেষ্টা করি, তাহলে কি বলবো আমরা? 2 নম্বরে কার্বনটা জেড হয়েছে, এবং এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। 4 নম্বরে কম্পাউন্ডটা R হয়েছে, একবার দেখে নেবে নোমেনক্লেচারটা যেটা করেছি। আর কটা কার্বন হচ্ছে? মোট 5টা কার্বন পেন্ট। 2 নম্বরে ডবল বন্ড আছে 2 এটা হলো এর প্রপার IUPAC নোমেনক্লেচার, এবং এইটা হলো এটা অ্যাবসোলিউট নোমেনক্লেচার। কোশ্চেন নাম্বার 3 আসছি। এখানে বলেছে হোয়াই দিস কম্পাউন্ড ডেসিমাইজড ইন প্রেজেন্স অফ AlCl3। তার কারণ এই ক্লোরিনের লোন পেয়ারটা নিয়ে এই AlCl3 নিয়ে নিল। তাহলে নিয়ে নিলে কেমন দেখতে হবে কম্পাউন্ডটাকে দেখতে হবে এইরকম। ক্লোরিনের লোন পেয়ার নিয়ে নিয়েছে, ক্লোরিনের মাথায় প্লাস চার্জ, এবং AlCl3 এইটা হবে মাইনাস। নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে এইখানের বন্ডটা খুলে যাবে। খুলে গেলে কেমন দেখতে হচ্ছে? খুলে গেলে দেখতে হচ্ছে এইরকম, এখানে অক্সিজেন এবং এটা হলো প্লাস। প্রথম কথা হলো এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে, এই কার্বোক্যাটায়নটা স্টেবল এবং এটা রেজোন্যান্স স্টেবিলাইজ। দেখো অক্সিজেনের যে লোন পেয়ার রয়েছে, লোন পেয়ারটা পড়ে এটাকে রেজোন্যান্স স্টেবিলাইজড করছে। নেক্সট স্টেপে কী হবে? নেক্সট স্টেপে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে Cl রয়েছে, একটা Cl গিয়ে এই প্লাসের কাছে গিয়ে অ্যাটাক করবে। এখন এই প্লাসের কাছে আসলে তুমি নিশ্চয়ই জানো কারোর কার্বোক্যাটায়ন তৈরি হলে সেটাকে প্লানার বলে, আর প্লানারে যে ক্লোরাইড আয়ন আপসাইড বা ফ্রন্ট সাইড অ্যাজ ওয়েল অ্যাজ
ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করতে পারে। তাহলে দুটো সাইড দিয়ে অ্যাটাক করবার জন্য এটা তখন হয়ে যাবে রেসিমাইজড কম্পাউন্ড। ওকে, আমরা পরের কোশ্চেনে আসছি। বলেছে হোয়াই নরবোনাইল কার্বোক্যাটায়ন ইজ নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। তো প্রথমে নরবোনাইল কার্বোক্যাটায়নটাকে দেখার চেষ্টা করছি। এইটা হলো নরবোনাইল কার্বোক্যাটায়ন, এখানে একটা প্লাস চার্জ। এবার কি হবে, এবার এইটাকে স্টেবল করবার জন্য এইখানটার বন্ড গিয়ে এইখানটা চলে আসবে, মানে এর পরের স্ট্রাকচারটাকে আমরা এরকম লিখতে পারি। এই বন্ডটা গিয়ে কার কোথায় চলে এসছে, এইখানে চলে এসছে, ঠিক আছে, আর এইখানে বন্ড এসছে, তাই তো। তাহলে প্লাসটা এখানে আসছে, তাই জন্য এই স্ট্রাকচারটাকে দেখানো হয় এই রকমভাবে অনেকটা, যে এত দূর এলো, এত দূর আসলো, কারণ এই বন্ডগুলো ভাঙেনি কোনোটা, যে বন্ডগুলো ভাঙেনি সেটা ঠিক আছে রেখে দাও, আর এইখানটা এরকম রয়েছে। এবার কোন বন্ডগুলো ভাঙাভাঙি হয়েছে দেখো, এই বন্ডটা ভেঙেছিল, এখানের এই বন্ডটা ভেঙেছিল, তাই জন্য এটা ডট ডট দেবো, আর এখানটা ডট ডট দেবো। তাহলে একটা বন্ড মানে কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন। কটা সেন্টারের মধ্যে যাচ্ছে, একটা, দুটো, তিনটে, তার মানে তিনটে সেন্টারের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। তাহলে নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন কাকে বলে না, 3 সেন্টার 2 ইলেকট্রন, 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ডস, এইটাকে সামটাইমস বলা হয় নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। ওকে, 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ডস, যেটা নরবোনাইল কার্বোক্যাটায়ন দিয়ে এক্সপ্লেন করলাম। কোশ্চেন নাম্বার 5-এ আসছি। বলেছে এখানে ফ্লুরিন এবং ক্লোরিন দিলে মেজর এবং মাইনর প্রোডাক্ট কোনটা হবে সেটা লেখার চেষ্টা করো। দেখো একটা কথা বলি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যত আমি ফ্লুরিন থেকে আয়োডিনের দিকে যাব তত আমার সিলেক্টিভিটি ইনক্রিজ করে, ঠিক আছে। আর যত আয়োডিন থেকে ফ্লুরিনের দিকে আসব তত কি হবে, লেস স্টেরিক হাইড্রোজেনকে সে নেবে। এখন দেখো এই যে বেঞ্জিনের সঙ্গে CH2 এবং CH3 আছে, এর মধ্যে লেস স্টেরিক কোনটা, লেস স্টেরিক এইটা, তার মানে আমার কাছে প্রোডাক্টটা তৈরি হবে বেঞ্জিন রিং CH2, এই যে CH3টা আছে CH2, তার সঙ্গে একটা ফ্লোরিন দেবো। কিন্তু ক্লোরিনটা মাঝামাঝি জায়গায় পড়ে যাচ্ছে, তাই জন্য ক্লোরিনের ক্ষেত্রে দুটো প্রোডাক্টই তৈরি হবে, দুটো প্রোডাক্টই তৈরি হবে, এইটাও তৈরি হবে এবং এইটাও তৈরি হবে। ফ্লুরিনের ক্ষেত্রে তৈরি হবে না তা না, কিন্তু মানে এই পজিশনটা খুব রেয়ার, মানে খুবই কম পাবো আমরা। এখানে দুটো প্রোডাক্টই তৈরি হবে, কারণ এটার ক্ষেত্রে 3 ডিগ্রি 2 ডিগ্রি আর 1 ডিগ্রির যে রেশিও সেটা হলো 5:3.1। ওকে, পরের কোশ্চেনটা আসছে। পরের কোশ্চেনটা বলেছে C2 কার্বন ইজ স্টিরিওজেনিক অর নন স্টিরিওজেনিক, স্টিরিওজেনিক না নন স্টিরিওজেনিক। আগে আমরা এই কম্পাউন্ডটাকে লিখে নিচ্ছি, CH3 C2H5 H আর OH। নেক্সট আমরা কি করব, এই H এবং OHটাকে ট্রান্সফার করব। তাহলে করলে কেমন দেখতে হচ্ছে এটাকে দেখতে, CH3 C2H5 OHটা এইদিকে চলে আসছে আর Hটা এখানে চলে আসছে। তুমি খেয়াল করে দেখো এইটার স্ট্রাকচার আর এইটার স্ট্রাকচার কোনোভাবেই এরা সুপার ইম্পোজ নয়, মানে একটাকে তুলে আর একজনকে বসিয়ে দিলে কোনোভাবেই মিলবে না, ডিফারেন্ট স্ট্রাকচার পাচ্ছি। এবার তুমি পরীক্ষায় কি করবে, এটার RS বার করবে এবং এটার RS বার করবে, দেখবে একটা R পাবে আর একটা S। মনে করো প্রথমটা R পেলাম পরেরটা S পাবো, বা প্রথমটা S পেলো পরেরটা R পাবো, তাহলে বলবো ডিফারেন্ট স্টিরিওকেমিস্ট্রি পাচ্ছি।
দুটো ডিফারেন্ট কম্পাউন্ড এবং হাইড্রোজেন এবং OH মানে লেফট এবং রাইটে যে দুখানা রয়েছে তাদেরকে আমরা ইন্টারচেঞ্জ করে দিলে পাচ্ছি, সেই কারণে আমরা বলবো এই কার্বনটা হলো একটা স্টিরিওজেনিক কার্বন। তাহলে এই কার্বনটাকে আমরা কি বলবো? স্টিরিওজেনিক কার্বন বলে থাকবো। পরেরটা আসছে, বলছে হাউ ডু প্রুভ রিয়াকশানটা ইন্ট্রামলিকুলার না ইন্টারমলিকুলার। বলে আমি কি করলাম, এইটার সঙ্গে আমি আর একটা কম্পাউন্ড নিলাম, মানে এই দুটো মিক্সড করিয়ে দিলাম, C2H5, ঠিক আছে। আর একটা যেটা মিক্সড করলাম সবই একই থাকবে না, আমি আর একটা কাজ করলাম। আচ্ছা, এটা বুঝছি। আমি এই রিয়াকশানটা করলাম, এই রিয়াকশানটা যেমন হলো ঠিক আছে, আমি আবার করলাম কি, হ্যাঁ, এই দুজনে মিক্সড করিয়ে দিলাম। ভালো করে দেখো, এই দুজনে মিক্সড করিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই দুজনকে মিক্সড করিয়ে দিলে কি কি প্রোডাক্ট পাওয়া উচিত? যদি এটা ইন্ট্রামলিকুলার হতো, ভালো করে বুঝবে, যদি এটা ইন্ট্রামলিকুলার হতো তাহলে কি কি প্রোডাক্ট পাওয়া উচিত ছিল? তাহলে এই দুটো তো পেতামই, আর পেতাম এটার OH, এটা C ডবল বন্ড C2H5 অর্থ পজিশনে পেতাম একটা, আর একটা পেতাম এই একই জিনিস প্যারা পজিশনে। এই দুটো প্রোডাক্ট পেতাম। যদি সেটা ইন্টারমলিকুলার হতো মানে নিজেদের মতন, মানে A এর মতন রিয়াকশান করতো আর A এর মতন রিয়াকশান করতো, যদি এটা পেতাম। কিন্তু বাস্তবে কি লক্ষ্য করি জানো? বাস্তবে লক্ষ্য করছি এটা তো পাই, এটা তো পাই, এটা তো পাই, এটা এই চারটে তো পাই, কিন্তু তার সঙ্গে আরও চারটে পাচ্ছি। তাহলে বলবো বাস্তবে এইগুলো পাচ্ছি, এর সঙ্গে এই C2H5 বলা একটা পাচ্ছি, এর প্যারা পজিশনে একটা C2H5 বলা পাচ্ছি, ঠিক আছে। বা মনে করো এই কম্পাউন্ডটা, ভালো করে বুঝবে, এই কম্পাউন্ডটা এই যে C ডবল বন্ড C2H5 ছিল, তো কম্পাউন্ডটা শুরুতে কি ছিল? C2H5, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর অর্থ পজিশনে CS3 ওলা একটা পাচ্ছি, এর প্যারা পজিশনে CS3 ওলা পাচ্ছি, অর্থাৎ একটা ক্রস প্রোডাক্ট পাচ্ছি, ক্রস প্রোডাক্ট পাচ্ছি। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, কিন্তু এই সবুজ কালি দিয়ে যে কটা করছি এইটার সঙ্গে এইটা পেতাম, এই কম্পাউন্ডটা রিয়াক্ট করলে এটা পেতাম যদি তারা নিজেদের মধ্যে রিয়াকশান করতো। কিন্তু বুঝতেই পারছো আমরা এইটা পাচ্ছি, তার মানে কি এর জিনিসটা এর অর্থ এবং এর প্যারা পজিশনে চলে আসছে। আবার এই ওপরে এর জিনিসটা যেটা সবুজ দিয়ে গোল করছি দেখো, সেটা আবার এই কম্পাউন্ডটার অর্থ এবং এই কম্পাউন্ডার প্যারা পজিশনে চলে আসছে। তাহলে এই যে ক্রস প্রোডাক্ট পাচ্ছি, যেটা প্রমাণ করে রিয়াকশানটা ছিল ইন্টারমলিকুলার রিয়াকশান। ইন্টারমলিকুলার রিয়াকশান ছিল বলেই আমরা এত ধরনের ক্রস প্রোডাক্টগুলো পেয়ে থাকি। পরে কোশ্চেন বলেছে, হোয়াট ইজ দ্য রোল অফ ক্যাটালিস্ট ইন কেমিক্যাল রিয়াকশান, ড্র ইটস এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। দেখো আমাদের এই যে এনার্জি আর এই যে রিয়াকশান প্রোগ্রেস, এটাই তো ব্যাপার। দেখো রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়ার জন্য আমরা জানি তাকে একটা ব্যারিয়ার ক্রস করতে হয়। এই ব্যারিয়ারটাকে আমরা কি বলি? এই ব্যারিয়ারটাকে বলি অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়করণ শক্তি। এখন ক্যাটালিস্ট দিলে কি হবে? ক্যাটালিস্ট দিলে এই যে হামটা রয়েছে এই হামটা কমে যাবে। তাহলে এই যে অ্যাক্টিভেশন এনার্জি, এটা নিচে লিখলাম ক্যাট। এখন হামটা কমে গেলে কি হবে? হামটা কমে গেলে রিয়াক্ট্যান্ট থেকে কুইকলি ভাবে প্রোডাক্ট হয়ে যাবে, রিয়াক্ট্যান্ট থেকে কুইকলি প্রোডাক্ট হয়ে যাবে যদি হামটা কমে যায়। তাহলে আমরা কি বুঝলাম? ক্যাটালিস্টের রোলটা কি? ক্যাটালিস্টের রোল হলো
it lower down the activation energy and increase the rate of the reaction. Okay, বলেছে compare rate of forward reaction, থার্মোডিনামিক্যালি বলতে হবে আমাকে। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, একটা প্রোডাক্ট থেকে 1+1 দুটো প্রোডাক্ট পাচ্ছে। তারপরটা দেখো 1+1 থেকে 1+1 দুটো প্রোডাক্ট পাচ্ছ। তাহলে তুমি আমাকে বলো কোনটার ক্ষেত্রে নাম্বার অফ প্রোডাক্ট বেশি হচ্ছে? নিশ্চয়ই বুঝতে পারছো ফার্স্টেরটার ক্ষেত্রে নাম্বার অফ প্রোডাক্ট বাড়ছে। তার মানে বলতে পারি ফার্স্টেরটার ক্ষেত্রে নাম্বার অফ প্রোডাক্ট ইনক্রিজ করছে। এখন নাম্বার অফ প্রোডাক্ট ইনক্রিজ করলে কী হবে? এন্ট্রপি ভ্যালুটা পজিটিভ হবে। এবার তুমি জানো নিশ্চয়ই ডেল্টা জি সমান সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তাহলে এন্ট্রপি ভ্যালুটা যত পজিটিভ হবে আমরা বলতে পারি ডেল্টা জি তত নেগেটিভ হবে, এবং ডেল্টা জি নেগেটিভ মানে আমার কাছে স্পন্টেনিয়াস রিয়াকশান হবে। তাহলে মোর স্পন্টেনিয়াস রিয়াকশান কোনটা? মোর স্পন্টেনিয়াস রিয়াকশান হলো প্রথমেরটা। ওকে, পরেরটা আসছি, বলেছে কম্পেয়ার ক্লোরিনেশন রিয়াকশান রেট ইন দ্য লাইট অফ থার্মোডিনামিক্স। দেখো তুমি এটার ক্ষেত্রে খেয়াল করো, আমরা একটা জিনিস জানি ডেল্টা এইচ সমান সমান এইচ বন্ড ব্রেকিং মাইনাস এইচ, এটা সামেশানের সামেশান এইচ বন্ড মেকিং। তাহলে প্রথমটা ব্রেকিং, তারপরটা হবে মেকিং। এবার তুমি খেয়াল করে দেখো এইখানের এই যে বন্ডটা, এই বন্ডটাকে ব্রেক করাটা সোজা। কেন ব্রেক করা সোজা? তার কারণ র্যাডিক্যালটা স্টেবল। তাহলে এই ভ্যালুটা কি হচ্ছে বলো তো? লো হচ্ছে। বুঝতে পারছো? আমি প্রথমটার ক্ষেত্রে বলছি ফর এ বন্ড ব্রেকিংটা সোজা। এবার দেখো আরেকটা জিনিস, বন্ডটা যখনই ব্রেক হয়ে যাবে তখন এই র্যাডিক্যালটা এই সিএল র্যাডিক্যালের সঙ্গে কুইকলিভাবে এসে জোড়া লাগবে। ঠিক আছে, কুইকলি জোড়া লাগবে। কেন কুইকলি জোড়া লাগবে? তার কারণ এটা একটা স্টেবল র্যাডিক্যাল। তার মানে এই বন্ড মেকিং ব্যাপারটাও হাই হবে। ঠিক আছে, কারণ কুইকলি বন্ডটা কুইক ফর্ম করবে, স্টেবল ফর্ম করবে। ঠিক আছে, তাহলে তুমি ভাবো আলটিমেটলি এটা লো আর এই পার্টটা হাই, তার মানে তার আগে নেগেটিভ সাইন আছে, তার মানে ডেল্টা জি সমান কী হবে? নেগেটিভ। আর ডেল্টা জি নেগেটিভ মানে এটা একটা এক্সোথার্মিক রিয়াকশান, তাপমোচী প্রক্রিয়া। তাহলে কোনটা এক্সোথার্মিক রিয়াকশান? এ রিয়াকশানটা হলো মোর এক্সোথার্মিক। তাহলে মোর কী হবে? থার্মোডিনামিক্যালি ফেভারেবল। বোঝা গেছে? দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, বিটার ক্ষেত্রে দেখো বন্ড যে ব্রেক হবে এর তো কোনো স্টেবিলিটি নেই। এই বন্ডটা ব্রেক হয় মানছি, কিন্তু কোনো স্টেবিলিটি নেই। তাহলে বন্ডটা ব্রেক করতে যথেষ্ট হাই এনার্জি লাগবে। তার মানে এই বন্ড ব্রেকিংটার ক্ষেত্রেও হাই এনার্জি। আবার এই যে CH3 ডট Cl ডটের সঙ্গে জোড়া লাগবে, এই র্যাডিক্যালটা তো স্টেবল নয়, তার মানে এই ভ্যালুটা লো। তাহলে তুমি ভাবো যখন মিথেন আসছে এই বন্ড ব্রেকিং ব্যাপারটা কি হচ্ছে? হাই হচ্ছে, কিন্তু বন্ড মেকিংয়ের ব্যাপারটা লো হচ্ছে। তার মানে আলটিমেটলি মিথেনের ক্ষেত্রে কী হবে? মিথেনের ক্ষেত্রে এটা নেগেটিভ অতটা বেশি হবে না, তাই না? বরঞ্চ পজিটিভ হয়ে যাবে। তো এই কারণের জন্য প্রথমটা হলো বেশি স্টেবল ফর্ম করবে। পরেরটা বলেছে কম্পেয়ার নিউক্লিওফিলিসিটি। দেখো প্রথমের যে কম্পাউন্ডটা আছে এই লোন পেয়ারটা দেখো রেজোন্যান্স করছে। তাহলে ফার্স্ট কম্পাউন্ডটা লোন পেয়ারটা রেজোন্যান্স করছে, আর দ্বিতীয় কম্পাউন্ডে দেখো নাইট্রোজেনের লোন পেয়ারটা আর নট ইনভলভ ইন রেজোন্যান্স। রেজোন্যান্স ইনভলভ নেই। তাহলে রেজোন্যান্স ইনভলভ নেই মানে কি? ক্যান টেক পার্ট কেমিক্যাল রিয়াকশান, যে কোনো কেমিক্যাল রিয়াকশান করতে পারে।
যে কারণের জন্য আমরা বলতে পারি নিউক্লিওফিলিসিটি সেকেন্ড কম্পাউন্ডটা মোর বেশি নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। কোশ্চেন নাম্বার 12-এ আসছে, বলেছে কম্পেয়ার কার্বোক্যাটায়ন ফর্মেশন। তাহলে যে কার্বোক্যাটায়ন স্টেবল সেটা কুইকলিভাবে হবে। দেখো খেয়াল করে দেখো, প্রথমটা যদি ব্রেক হয়ে যায়, দেখো যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেই কার্বোক্যাটায়নটা একটা অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক হলে কি হবে? ফার্স্টেস্ট কার্বোক্যাটায়ন ফর্ম হবে। দ্বিতীয়টির ক্ষেত্রে দেখো ক্লোরিন যদি বেরিয়ে যায়, যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেই কার্বোক্যাটায়নটা কি হচ্ছে? অ্যান্টি অ্যারোমেটিক। পরীক্ষা দিলে কিন্তু কোন অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক কেন পুরো এক্সপ্লেন করে বলবে হুকেলস রুলটা দিয়ে। যে কারণের জন্য কার্বোক্যাটায়ন ফর্মেশন ফার্স্টেরটার ক্ষেত্রে বেশি হবে, ফলে তোমার কাছে রিয়াকশান রেট বা কার্বোক্যাটায়ন ফর্মেশন রেট ফার্স্ট কম্পাউন্ডটা বেশি হবে। তো এই ছিল মোটামুটি আমাদের কোশ্চেন। আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব। ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমি এইটুকুনি বলতে পারি, সেম কোশ্চেন না আসলেও পরীক্ষায় কিন্তু সিমিলার কোশ্চেন পাবি। তাই সুন্দর করে প্র্যাকটিস করো, যাতে আমরা খুব সুন্দর করে পরীক্ষাটা দিতে পারি। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। মা শারদার আশীর্বাদে তোমাদের সকলের ভালো হোক।